সত্যজিৎ রায় একবার কলকাতা বইমেলার স্লোগান লিখে দিয়েছিলেন, বই পড়া চাই বই কি। তো এইরকম মানুষ তো আমাদের জীবনে খুব বিরল, যারা বই নিয়ে থাকেন, যারা বইয়ের মধ্যে থাকেন এবং যারা বইয়ের কাজ করেন এবং এই মানুষটি যিনি আজকে আমাদের অতিথি, আমাদের পরম সৌভাগ্য এবং কৃতজ্ঞ আমরা শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কাছে। তিনি মহামূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে কলকাতা শহরের অন্যতম ব্যস্ত প্রকাশক, অন্যতম ব্যস্ত লেখক, অন্যতম ব্যস্ত সম্পাদক। সব তুমি আমাকে ইন্টারভিউ শুরুর আগে তুমি বলছিলে যে অল ইন ওয়ান, এটা কিন্তু অল ইন ওয়ান আছে। আচ্ছা, ত্রিদীপ দাকে যারা চেনেন না, সবাই চেনেন, আমি আমার দায়িত্ব যে ওই ফর্মাল ইন্ট্রোডাকশনটা করে দেওয়ার। পত্রভারতী প্রকাশনার কর্ণধার ত্রিদীপ দা এবং বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক, কলকাতা বইমেলার অন্যতম আয়োজক যিনি, তিনি ত্রিদীপ দা, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এবং যখনই আমাদের এটা মোটামুটি একটা ট্রেডিশন মির্চিতে, যে কলকাতা বইমেলা যখনই শুরু হয় তার আগের দিন রাত্রিবেলা আমি ত্রিদীপদাকে একটা হোয়াটসঅ্যাপ করি, ত্রিদীপদা বল বইমেলা শুরু হচ্ছে কাল থেকে 8টার পর 15 মিনিট। তো 15 মিনিট স্টুডিও থেকে ফোন করা হয় সকালবেলা 8টার সময়। ত্রিদীপদা বলে যে এইবারের বইমেলার কি কি আকর্ষণ থাকছে ইত্যাদি। আমি ইনফ্যাক্ট লেখালেখির আগেও এবং যে কারণে সাক্ষাৎকারটা নিয়েছি তার আগেও আমি তোমাকে একটা বিরাট ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। বইমেলা তো শুধু একটা কি বলবো, বইমেলা এখন আমাদের কাছে একটা ইমোশন, একটা ঐতিহ্য, একটা পরম্পরাও বটে। সেইখানে যে তুমি অশেষ কৃতজ্ঞতা, তুমি মির্চিকে একটা স্টল দিতে অ্যালাউ করেছো এবং তুমি সেই জায়গাটা, সেই এত ভালো জায়গায় তুমি স্টলটার ব্যবস্থা করে দিয়েছিলে আমাদের। এবং ত্রিদীপদা, তুমি কত ফুটফল, ব্র্যান্ডিং, ভিজিবিলিটি, আমি পোশাকি জিনিসগুলো সব সরিয়ে রাখলাম, আমরা যে কি আনন্দ পেয়েছি না ত্রিদীপদা বইমেলায় গিয়ে। বাহ, কি আনন্দ পেয়েছি। এবারও যদি তোমরা আসো আমরা খুব আনন্দিত হব এবং আমরা চাই যে তোমরা অবিলম্বেই অ্যাপ্লিকেশন করে দাও, কারণ আমরাও মির্চিকে দিয়ে আমরা বেশ খুশি হয়েছি এবং ওই চারপাশটা, ওই জায়গাটা এত জমজমাট হয়েছিল, একটা হই ব্যাপার, আর বইমেলার সঙ্গে যাচ্ছিল আর আমাদের বই নিয়েই তো কারবার, এবং সেটা আমাদের খুব ভালো লেগেছিল। আমরা চাই যে এই 49তম প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ বইমেলাতে মির্চি আমাদের সঙ্গে। আমি এখন থেকেই ইটটা পেতে রাখছি যে হাফ সেঞ্চুরিতেও আমাদের নিশ্চয়ই হাফ সেঞ্চুরিতে যখন হবে আমি ইটটা হাফ সেঞ্চুরি অবধি আমি আছি, সেঞ্চুরিটা দেখতে পাবো না। কিন্তু এটাও আমার মনে হয় একটু বলে রাখা প্রয়োজন এখানে, যে আপনারা 16 বছর ধরে একটি প্রোডাক্ট শুনছেন যার নাম সানডে সাসপেন্স। সেটি এখন বাঙালির ঘরে ঘরে খুবই জনপ্রিয়। কয়েকজন মানুষ রয়েছেন যাদের কাছে এই সানডে সাসপেন্স পরিবার ভীষণ কৃতজ্ঞ। এই মানুষটি তাদের মধ্যে একজন। কারণ সত্যি ত্রিদীপদা, তোমাদের মতন প্রকাশকরা যদি সহৃদয়তা না থাকতো, তোমরা যদি হাত বাড়িয়ে বন্ধুর মতন হাজির না হতে, সবসময় উপস্থিত না থাকতে, পাশে না থাকতে, এবং শুধু কপিরাইটের জন্য নয় ত্রিদীপদা, তুমি এত ভালো ভালো গল্প সাজেস্ট করেছো আমাদের গত 16 বছর ধরে, এবং বহু সাহিত্য এমন রয়েছে যেগুলো আমরা পড়ি, যেগুলো আমরা জানি না। ত্রিদীপদা আমাদের বলেন, তোমরা কি এই সাহিত্যটা পড়েছো, তোমরা কিন্তু এইটা পড়ে দেখো। এবং এইটা কিন্তু শুধু প্রকাশকের কাজ নয় ত্রিদীপদা, এটা একটা বন্ধুর কাজ, এটা পাঠকেরও কাজ। যেহেতু বেশিরভাগ প্রকাশক, কিছু মনে করো না, খুব কিছু বই পড়ে না, যেমন ময়রা মিষ্টি খায় না, প্রকাশকরাও বই পড়া খুব অনিয়া। সন্ধ্যে হলে এটা চালিয়ে বসে থাকলো, আমাদের সিরিয়ালের চ্যানেল চালিয়ে বসে। এটা অর্ণব ক্যামেরার পেছনে আছে, এটা হেডলাইন, এটাই থাম্বনেল হবে। বেশিরভাগ প্রকাশকরা বই পড়েন না, পত্রভারতীর ইন্টারভিউ। না না না, আমি বলছি বেশিরভাগ প্রকাশকরা পড়েন, কিন্তু কিছু প্রকাশক পড়েন, যারা পড়েন তারাই প্রকাশনাকে এগিয়ে নিয়ে যান, আমি এটাকে মনে করি। এবং সেক্ষেত্রে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার পরবর্তী প্রজন্ম এশা, সেও প্রচুর বই পড়ে এবং সেও তোমাদেরকে অনেক সাজেস্ট করে। এশাদির কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এশাদি আমাদের ধরে ধরে বলে যে এই বইটা পড়ো, এই বইটা পড়ো। এবং তোমরা, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে ত্রিদীপদা, তুমি এশাদি দুজনেই কি আশ্চর্য, আমি বাবাকে ত্রিদীপদা বলছি, নাকি এশাদি বলছি, আমি ত্রিদীপ জেঠু বলতে পারছি, সরি, আমি ত্রিদীপ দাই বলে। তো এইটা যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে ত্রিদীপদা, যে তোমরা সানডে সাসপেন্সের ফ্লেভারটা খুব ভালো বুঝতে পারো। এবং অনেক সময় আমি দেখেছি যে গল্পগুলো হয়তো খুব একটা পাঠক পড়েননি, কাটতিনি, তুমি সেই গল্পগুলো সাজেস্ট করেছো, সেগুলো অডিওতে ভীষণ পপুলার হয়েছে। আমি একটা মনে পড়ে যাচ্ছে তোমার এই প্রসঙ্গতে, সেটা হচ্ছে এই রোহন রায় বলে একজন লেখকের পথ নেই, ওর প্রথম গল্পটা প্রকাশিত হওয়ার পরে এশা তোমাদের ফোন করে এবং আমি আরো এশা দুজনে কথা বলি।
অসাধারণ একটা গল্প, ভয় অথচ কোথাও ভূতের বা অলৌকিক অপার্থিব কিছু অস্তিত্ব নেই, একটা অসামান্য গল্প। ইন্টারেস্টিং কেন বলছি, ওটা করার পরে ওটার ভিউ এত বেশি হলো, আমি লন্ডন মহোৎসবে গেছি, ওখানে ওর একটা ফুল লেন্থ আমরা উপন্যাস বের করেছে পত্রভারতী থেকে, মজনতালী সরকার, সেটাও সানডে সাসপেন্সে হয়ে গেছে। হ্যাঁ সে হয়েছে, আমি এখন যখন আমি গেছিলাম তখন হয়নি। তো সে আমাকে লোকটি ওই নিয়ে বললো, আচ্ছা এই রোহনটা কি পথ নেই লিখেছিল? হ্যাঁ, আমি সানডে সাসপেন্সে করে সত্যি মুগ্ধ হয়ে গেছি, অসাধারণ গল্প। আর আমি রেগুলার সানডে সাসপেন্স শুনি, এটা শুনে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে রোহনকে ফোন করলাম, দেখ ভাই তোকে কিন্তু জায়গা দিয়েছে সানডে সাসপেন্স। একেবারেই ভুল কথা, জায়গা দিয়েছে পত্রভারতী আমাদের রেকমেন্ড করেছে, সাজেস্ট করেছে। এবং কিছু কিছু মানুষের মানে এমন হয় না যে ত্রিদীপদার সঙ্গে আপনি কিছুক্ষণ আড্ডা মারলে বা ত্রিদীপদার সঙ্গে কিছুক্ষণ কথা বললে বুঝতে পারবেন যে অসম্ভব ঋদ্ধ হওয়া যায়। এই মানুষজনের সংখ্যা তো খুব কমে আসছে ত্রিদীপদা, সেটা তুমিও পারিপার্শ্বিক দিয়ে বুঝতে পারো, যে যাদের সঙ্গে সত্যি ওই যেটা আগন্তুকে সত্যজিৎ লিখেছিলেন যে আড্ডা অ্যাট দি হাইয়েস্ট লেভেল, পরনিন্দা নয়, পরচর্চা নয়, মুখেন মারিতং জগৎ নয়। তো তুমি এই লেখালেখির ট্রেডিশন, প্রকাশনার চাপ, বইমেলার চাপ, আমি তোমার টাইম ম্যানেজমেন্টটা জানতে চাইছি যে তুমি এটা, কারণ আমি জানি তুমি প্রত্যেকটা লেখার প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে পড়ো, তার আগে তুমি লেখা রিলিজ করো না। এই টাইম ম্যানেজমেন্টটা তুমি করো কিভাবে? একঘেয়েমি আসে না? বা না, একঘেয়েমি আসে না, আমার কাছে এটা খুব আনন্দের একটা জায়গা। আমি নিজের লেখালেখি করি রাত্রিবেলায়, আমি এডিটোরিয়াল কাজ করি সকালের বা দুপুরের দিকটাই, তোমাদের সঙ্গে হয়তো পরে একটা বই আমাদের এখান থেকে বেরোবে, সেটা এডিট করবো। আমাদের পত্রভারতী থেকে তুমি একদম ঠিক বলছো, কোনো বই আমি না পড়ে এডিট না করে বেরোবো জানি। এবং যে কারণে আমরা চেষ্টা করি যে পত্রভারতীর গুণগত মানটা বজায় রাখতে, তো সেই ম্যানেজমেন্টটা করি। আর গিল্ডের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা হচ্ছে আফটার ফার্স্ট, মানে এই ফার্স্ট হাফ, মানে তোমার 3-4 থেকে গিল্ডের কাজ। আর বইমেলার সময় একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখন ধরো প্রত্যেক দিনই আমি গিল্ডের কাজ করি, সেটা ওই সেকেন্ড হাফে। এইভাবে আমরা 3টে ভাগ করে দিয়েছি আমার জীবনটা, যে কেউ করতে পারে। তোমার সঙ্গে একটু আড্ডা মারলাম, সেই টাইমটাও চিন্তা বের করতে পারে, সেটা কিন্তু এসে আড্ডা মারার জন্য, মানে হাঁটুর বয়সী লোকজনের সঙ্গে আড্ডা মারার জন্য। হাঁটুর বয়সী লোকদের সঙ্গে আমি আড্ডা মারি, আমি বুড়ো হাবড়ার সঙ্গে আড্ডা মারি না, বিকজ আমি একজন বুড়ো। আমি মনে করি একজন হাঁটুর বয়সীর সঙ্গে আড্ডা মারলে বেশ শরীরের মধ্যে একটা নতুন করে সব রক্ত সঞ্চালন। আমি এটা একদমই বিশ্বাস করি না, আমি এটা 100% বিশ্বাস করি। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি তাহলে আইদার তোমাকে বুড়ো হতে হবে অথবা আমাকে ছোট হতে হবে, এটাই আনন্দ। ত্রিদীপদা, আরেকটা জিনিস যেটা আমার খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে তোমার লেখালেখির কাজ তো আছেই, তোমার বাবার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। কারণ যে কারণের জন্য মূলত আজ ত্রিদীপদার কাছে আসা, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়, আমি একটু বইটা দেখাই, দুরন্ত ঈগল বলে। এই ত্রিদীপদা তুমি একটু যদি হাতে ধরো। হ্যাঁ, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় আমার কাছে গর্বের বিষয়, আমি হাতে ধরো। এরকম লেখা জীবনে কোনোদিন লিখতে পারবো না, সেটা ভেবেই গর্ববোধ হয় যে বাবা ওই সময় দাঁড়িয়ে এই লেখাটা কি করে লিখলেন। কদিন আগে ফেসবুকে এই প্রসঙ্গে আপনাদের বলি, একজন লেখক একটা পোস্ট দিয়েছেন, তিনি দুরন্ত ঈগল, আমি তাকে প্রেজেন্টও করে দিই, দুরন্ত ঈগল তিনি পড়েছেন কিনা জানি না, তিনি উজবেকিস্তান গেছেন, গিয়ে সমারখান্দ গেছেন, গিয়ে বলছেন আমি হাঁটছি দুরন্ত ঈগলের পথ ধরে, এবং হাঁটতে হাঁটতে বলতে বলতে আমার গুজবাম্প হচ্ছে, মানে আমার রোমাঞ্চ হচ্ছে। যে লিখছে ফেসবুকে, হাঁটতে হাঁটতে ভাবছি যে ওই সময় দাঁড়িয়ে এত ভিভিড বর্ণনা উনি দিয়েছেন একটু মেধিন গদ্যে, ঝরঝরে মেধিন গদ্যে, যে যেখানে পুরো সমারখান্দ শহরটা ফুটে উঠেছে। আর আজকেও আমি যখন হাঁটছি মনে হচ্ছে দুরন্ত ঈগলের প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা রেস্তোরাঁ, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো দীনেশ চট্টোপাধ্যায় জীবনে কোনোদিন ফ্লাইটে জীবনে একবার উঠেছেন, দিল্লিতে গেছিলেন রাষ্ট্রপতি, উনি জাননি, উনি কোথাওই যাননি। উনি এটা না গিয়ে লেখা, পুরোটাই না গিয়ে লেখা, পুরোটাই কল্পনা থেকে লেখা। তখনকার সময় গুগল ছিল না, উইকিপিডিয়া ছিল না, তখন এনসাইক্লোপিডিক ভলিউমসগুলো আমাদের বাড়িতে ছিল, যেটা কিছুদিন আগে আমি বঙ্গীয় সাহিত্য পরিষদকে দিয়ে দিলাম। ওখানে ল্যান্ড অ্যান্ড পিপুল বলে একটা বই ছিল, মানে এনসাইক্লোপিডিয়া ছিল, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিল, এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার্ল্ড পিপুল বলে আর একটা মোটা বই ছিল। এইগুলো বাবা ঘেঁটে ঘেঁটে, এবং দ্য হান্টার্স অফ পামির বলে জর্জি তাজখানের একটা ছোট্ট চটি বই, সেই বইটাও আমি পেয়েছিলাম পরবর্তীকালে। সেই বইটা বাবা কুড়িয়ে পান, এবং তার সঙ্গে এই তার কল্পনা, তার পড়াশুনো, এগুলোকে যোগ করে উনি লেখেন,
এবং উনি জীবনে কোনোদিন উনি ফ্লাইটে ওঠেননি, একবারই শুধু 1962 সালে রাষ্ট্রপতি পুরস্কার নিতে গেছেন, কোথাওই যাননি ভারতবর্ষের বাইরে। তো অবিশ্বাস্য, মানে এবং অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য, আমি ওটাই বলছি। অলৌকিক লেখা। এবং উনি এই লেখাটা কবে থেকে লিখেছেন? কবে থেকে? 1952 সাল থেকে। মানে আমার জন্ম হচ্ছে 1958, 1952 সাল থেকে আমার কাছে সেই পুরনো ম্যানাস্ক্রিপ্ট আমার কাছে আমি পেয়েছি, যেখানে উনি এই যে চরিত্র, তোমার নাম নিশ্চয়ই মনে আছে, জুরা আর জয়নাব, উনি প্রথমে লিখছেন জুরা, লিখছেন জয়নাবের জায়গায় যেই নাম লিখছেন। এবার এটাকে প্রায় 8 থেকে 9 বার উনি নতুন করে লিখেছেন। তখন তো আর আমাদের মতো ট্যাবে লেখার সুযোগ ছিল না, হাতে উনি লিখে গেছেন, বারবার লিখছেন, নাম পাল্টাচ্ছে। কুচাক ছিল কুশাক, সেটাকে উনি কুচাক করছেন। কিভাবে করছেন সেটাও আমি সে গল্প ওনার কাছে শুনেছি। আমি মানে সৌভাগ্য আমার এগুলো। আমি বাবাকে বলছি, বাবা এই জাইনাব থেকে তুমি জয়নাব, তুমি আমাকে বলছো আমি জাইনাব। বলো দেখো, আমি সেই সময় সোভিয়েত যুক্তরাষ্ট্রের মধ্যেই তো এই উজবেকিস্তানের অংশটা ছিল, সোভিয়েত যুক্তরাষ্ট্রের যে কনসুলেট অফিস এখানে ছিল, ওদের কাছে গিয়ে গিয়ে এই নামগুলো, ওখানকার লোকদের কি কি নাম হতে পারে, সেই নামগুলো বাংলায় তার সিনোনিমটা কি হতো, সেগুলো বসে বসে একটা চ্যাপ্টারে লেখা আছে। ইভাস্কো, ইভাস্কো, ইগাস্কো, মানে রাশিয়ান ভাষার যে হরফটা, সেটা তো ইংরেজির মতো নয়, অন্যরকম। তো উনি ওইগুলোর থেকে ধরে 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 বিভিন্নভাবে নাম উনি তৈরি করেছেন। নামগুলো কোন নামটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন নামটা হওয়া উচিত, সেটাই রাশিয়ার লোকদের কাছে গেছিলেন। এবং তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অনেক মানুষ, তোমাদের জন্মের বহু আগের কথা বলছি, যখন মণিপুরী, এরা অনুবাদ করতে সোভিয়েতে যেতেন, এবং সোভিয়েতের বই আমাদের ছোটবেলায় অনুবাদ হয়ে আসতো। তারা ছিলেন বাবার সব বন্ধু, এই সুভাষ মুখোপাধ্যায় এরা। তখন ওই বাবা তাদেরকে ওই চিঠি পাঠাতেন, আমি এই নামগুলো ভেবেছি, এগুলো আপনারা ঠিক করুন। ভাবতেই পারি না, কল্পনা করতে পারি। দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় কার কাছে রেকমেন্ডেশন যেতেন? সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ, মানে আমি বলছি এই সময়টা তো আমরা ভাবতেই পারি না। আমাদের কাছে হাতের কাছে এখন কমিউনিকেশন ইজি, ওখানে একটা চিঠি দিতে হতো, চিঠি দিয়ে রাশিয়াতে চিঠি যাচ্ছে, রাশিয়া থেকে চিঠি ফিরছে, উনি অপেক্ষা করছেন। এবং উনি অপেক্ষা করছেন 1952 সাল থেকে 1968-তে কিশোর ভারতী প্রকাশিত হচ্ছে, 1969 থেকে ধারাবাহিক শুরু হলো দুরন্তিগর। এবং বাবা তখন কনফিউজ, কি কনফিউজ, দীনেশ চট্টোপাধ্যায়ের নামটা তো কেউ ওরা চেনে না, পুরস্কার রাষ্ট্রপতি পেয়েছে ঠিক আছে, উনি শুরু করলেন দীননাথ কাশ্যপ নাম, ছদ্মনাম নিয়ে। আচ্ছা, এটা উপন্যাস হিসেবে যখন বেরোয় কিশোর ভারতীতে, দীননাথ কাশ্যপ। কিছুটা লেখার পরে বাবাকে আমি বললাম, বাবা দীননাথ কাশ্যপ তো তুমি, তখন আমি কিশোর, মানে আমার বয়স তখন 11-12 বছর। বাবা বললেন যে কে তুমি জানো, বলতে পারবে? তোমার লেখা মনে হচ্ছে, যা খুশি ভেবে নাও, তখন শেষ না হবে আমি বলবো, এরকম ব্যাপার ছিল। তো শেষ হলো, শেষ হওয়ার পরে উনি একটা আন্ডারটেকিং দিলেন, আমি দীননাথ কাশ্যপ এদের দ্বারা ঘোষণা করছি, দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীননাথ কাশ্যপ যদি একজন হয় ছায়া, আর একজন হচ্ছে কায়া। এইভাবে লিখলেন, একজন যদি হন ছায়া, একজন হচ্ছে কায়া। এবং আপনাদেরকে, পাঠকদের, কিশোর বন্ধুদের উদ্দেশ্যে জানাই, দীননাথ কথার মানেই হচ্ছে দীনেশ, আর কাশ্যপ হচ্ছে আমার চট্টোপাধ্যায়। সুতরাং সেইভাবেই নামটাকে নাম করা। তো বই আকারে যখন প্রকাশিত হবে, আমার যে কায়া, আমার যে অভিন্ন হৃদয় বন্ধু দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, মানে এটা অপূর্ব ধাঁধা। কিন্তু একটা গল্পটা তোমাদেরই বললাম, কেউ যদি সুযোগ পেলাম বলা, কেউ যদি একটু মনোযোগ দিয়ে ভাবে, মানে এটা ফেলুদা অঙ্কেশ ধাঁধার মতো। হ্যাঁ, এবং উনি 2 বছর ধরে ধারাবাহিক দিচ্ছেন দীননাথ কাশ্যপ। পাঠক গ্রহণ করলো, সাংঘাতিক ভাবে একটা আলোড়ন পড়ে গেল, তখন উনি সমূর্তি ধারণ করলেন যে আমি দীনেশ চট্টোপাধ্যায়। আরেকটা জিনিস আমাকে বলো, এই জিনিসটা কি তুমি এখন একটু একটু মিস করো? মানে এই যে 15-16 বছর ধরে রিসার্চ করা, টু অ্যান্ড ফ্রো করা, বন্ধুদের জিজ্ঞেস করা, অথেন্টিসিটিটাকে নিয়ে আসা, তারপর একটা লেখার জন্য 15-16 বছর নিজেকে তৈরি করে তারপর ধারাবাহিকভাবে লেখা, এই পড়াশোনাটা কি তুমি মিস করো, নাকি তুমি এই পড়াশোনাটা এখনো হতে দেখো? না, এখনো হতে দেখি, মিস করি না। এখন অনেক সুবিধা হয়ে গেছে, মানে আমরা যারা লেখার থেকে বেশি পড়ি, এরকম আমার মতন আরো বেশ কিছু লেখক আছে, তারা যথেষ্ট পড়েন, কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধা হয়ে গেছে। তোমাকে প্রথমেই বললাম, মানে আমি একটা লেখা লিখে
সেটা ফেলে রেখে দিই, হয়তো ফেলে রেখে দিলাম, কোথায় ফেলে রেখে দিলাম, আমার ট্যাবে ফেলে রেখে দিলাম। এবার যখন আমি আবার ধরো 1 মাস পরে লেখাটা পড়তে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আমার ভালো লাগছে না, এই সামনেই রয়েছে, এখানেই বেশ কিছু ম্যানাস্ক্রিপ্ট রয়েছে যেখানে যেগুলো আমারই লেখা, আমার পছন্দ হয়নি, আমি আবার নতুন করে সেটা ট্যাবে ঠিক করেছি। বাবার সময় 2-3টে ম্যানুস্ক্রিপ্ট আমরা নিয়ে চলে যাবো। বাবার সময় তো এই সুযোগগুলো ছিল না, জেরক্স করারও সুযোগ ছিল, হাতে লেখা পুরোটা হাতে লেখা এবং কারেক্ট করতে করতে যাচ্ছে না, তারপর আবার নতুন করে লিখছে। আচ্ছা, ওখানে কারেক্ট করছেন, ওই রবীন্দ্রনাথের তুমি ম্যানুস্ক্রিপ্টে দেখবে করে আবার সেটাকে নতুন করে লিখছে। তো এই যে সুবিধাটা আমরা পেয়েছি, আমার যখন মানে তরুণ বয়সে আমি লিখতে শুরু করি, তখন তো কমিউনিকেশন ছিল, বাবার ওই এনসাইক্লোপিডিক ভলিউমস গুলো ছিল আমার যে কোনো লেখার গাইড, সে হিস্টোরিক লেখা বলো যাই বলো। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, গুগল এসে গেছে, ইন্টারনেট এসে গেছে। ধরো তুমি যদি টিপু সুলতান সম্পর্কে জানতে চাও, টিপু সুলতান সম্পর্কে ভিডিও পাবে, টিপু সুলতানের ইতিহাস, তার বাবা গাদা গাদা জিনিস পাবে, তার থেকে তুমি কতটুকু নেবে ঠিক তখনকার সময় কিছু ছিল। শুধু ভাবছি মানে 15-16 বছর দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় অপেক্ষা করছে, তারপরে দুরন্তিগল সৃষ্টি হচ্ছে, এবং সে বইটা আজও সমানভাবে সমাদৃত। এটা আমার কাছে এটাও একটা বিষয়। 1995 সালে বাবা চলে গেছে, দেখো যুগ পাল্টে গেছে, তখনকার সময় তোমার সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো হয়ে গেছে, কমিউনিজম বা মার্কসিজম তার মানে নিয়ে কি বলে তার প্রয়োগ এবং পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন এসে গেছে, কারণ শ্রমজীবী মানুষ আর অশ্রমজীবী মানুষের যে ভেদটা আগে ছিল সেটা কমে গেছে টেকনোলজি কল্যাণে। তো তারপরেও গরিব রয়েছেন, বড় লোক রয়েছেন যেমন আছেন, পাশাপাশি কিন্তু দুরন্তিগল এখনকার প্রজন্ম যারা অত্যন্ত টেকসাভি, তোমাদের মতো প্রজন্ম, তোমাদের পরে যারা, তারাও কিন্তু দুরন্তিগল গ্রহণ করছে। এটা আমার কাছে একটা খুব বিস্ময়। যেমন ভাবে চাঁদের পাহাড়, যেমন ভাবে মিসমিদের কবচ, একদম। এবং এটা তো ক্লাসিক না, ক্লাসিক সাহিত্যের এটা একটা মজা তো থেকে যায় একদম। তুমি যুগ ধরে পাল্টালে, তুমি ভাবো না শেক্সপিয়ার নিয়ে কত রকমের কাজ হয়েছে, কত রকমের অ্যাব্রিজ করছি, তার ভাষা চেঞ্জ করছি একদম, এবং বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে আমরা সম্প্রতি গত বছর থেকে সানডে সাসপেন্সে অ্যাগাথা ক্রিস্টি করা শুরু করেছি। ক্রিস্টি এস্টেটকে আমরা লিখেছিলাম কপিরাইটের জন্য, দিয়েছে ওরা দিয়েছে, ক্রিস্টি এস্টেট দিয়েছে, এবং ওরা ভাবতেই পারছে না, ওরা আমাদের মেলে লিখেছে যে সত্যি এরকম একটা রিজনাল ল্যাঙ্গুয়েজে ক্রিস্টি চলবে, তোমাদের মনে হয় যে বাংলা একটা ভারতবর্ষের একটা, ওরা তো এত কলকাতা বাংলা তো অত জানে না, ওরা বলছে যে রিজনাল ল্যাঙ্গুয়েজে করলে আর কল্পনা চলবে, মিস মার্পেল চলবে। তো আমরা বললাম করেই দেখি না কেমন হয় কি। তারপরে পরে যখন মিলিয়ন ক্রস করলো, তখন আমরা ওদেরকে আবার একটা মেল করলাম যে ওরা এত খুশি হয়েছে, ওরা তখন বললো যে দেখো এটাই হচ্ছে ক্লাসিক সাহিত্য, কত বছর আগে ক্রিস্টি লিখেছে, কোথায় বসে লিখছে, পরিস্থিতি কত পাল্টেছে, যুগ পাল্টেছে, কিন্তু এখনো যখন তুমি করছো একইভাবে সমাদৃত রয়েছে। আরেকটা আমার ইন্টারভিউয়ের প্রথম সেকশনে পেশ করছি, সেটা হচ্ছে দুরন্ত ঈগলের স্ক্রিপ্টটা পড়তে গিয়ে আমি যেটা দেখলাম, এবং ইনফ্যাক্ট বই ফলো করা হয়েছে, একটা দুটো জায়গায় ড্রামাটাইজ করা হয়েছে, আমি ন্যারেশনটা পড়তে গিয়ে স্ক্রিপ্টটাকে রিফ্রেশ করছি, ন্যারেশনটা পড়তে গিয়ে যেটা দেখলাম, ঝরঝরে গদ্য ত্রিদীপ্ত, একটু মেদ নেই, একটু বাহুল্য নেই, মানে একদম মেদ বর্জিত বাহুল্য, এবং মনের আনন্দে মানে পড়ার আনন্দে পড়ে যাওয়া যায়। ধরো 1968-69 বেরিয়েছে, আজও পর্যন্ত কিন্তু বাংলা ভাষার তো অনেক পরিবর্তন ঘটে গেছে। একদম, এটা পড়লে তোমার মনে হবে না যে তুমি এখনকার লেখা পড়ছো না তখনকার লেখা পড়ছো, কি আধুনিক লেখা, আধুনিক লেখা। এই জিনিসটা ত্রিদীপ্ত আমাকে একটু বলো, ডায়ালগ গুলো কি আধুনিক ভীষণ। আমি যখন বিষ্ণুদের কবচ ডিরেক্ট করলাম, আমি ইন্দ্রাণীদিকে এক কথাই বলছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জাস্ট পড়ে যাওয়া যায়। তো এই ভাষার মানে এটা কি তৎকালীন একটা গুণ তুমি বলবে, বিশেষ করে এই ধরনের লেখকদের, এই লেখকদের অনায়াস, এবং যেটা বাবা মনে করতেন, আমি দেখেছি বাবা আমাকে বলতেন যে কোনো লেখার দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডায়ালগ আর দ্বিতীয় হচ্ছে ন্যারেটিভ। আর কোনো ন্যারেটিভ নিয়ে কখনো কায়দা করবে না, সোজা ভাষা আঁতলেমি বলে। ন্যারেটিভ এমন স্ট্রেট গদ্যে লিখবে যেটা পাঠক, যে কোনো প্রজন্মের পাঠকই গ্রহণ করবে। আমি পরবর্তীকালে আমার সৌভাগ্য যে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু দা, এদের সঙ্গে দীর্ঘদিন আমি এদের নিয়ে একটা লেখাও
বইও লিখেছি, লেখালেখির গল্প। তো ওইখানে আমি লিখেছি যে দেখলাম যে অদ্ভুত ব্যাপার, এরাও এই কথাটাই আমাকে বললেন, সমরেশ মজুমদার, যে কোনো রকম মানে তুমি চাঁদের আলো থলথল করে এসে গায়ের উপর মেখে গেল, এইসব বলছে চলবে না। সোজা যা দেখছো তুমি তোমার চোখ দিয়ে, সেই চোখ দিয়ে তুমি পাঠককে দেখাতে চাইছো, তোমার কাজ কি? একজন লেখক হিসেবে তুমি যা দেখছো বা তুমি যেটা কল্পনা করছো, পাঠক সেটা দেখতে পাবে চোখের সামনে। যে জন্য এখন সত্যজিৎ রায়, এখনো ফেলুদা, এখনো সত্যজিৎ রায়ের অন্যান্য ছোট গল্পগুলো কি সাংঘাতিক ঝলঝল করছে, একদম জল করছে। কারণ ওই একটাই কারণ, অনায়াস, বৈঠকি মেজাজ এবং মেধহীন। যেরকম একটা সম্পাদকের আড্ডায় আমরা বসে আছি ত্রিদীপদা, এবং তোমার থেকে একটু লেখকদের গল্প শুনবো না? তাও কি তোমাকে নাম বলতে হবে না, একটু লেখকদের গল্প শুনি, মানে ডেডলাইনের জন্য তাড়া দেওয়া, পুজো সংখ্যার জন্য তাড়া দেওয়া, কোন লেখক খুব ট্যান্ট্রাম দেন, কোন লেখক খুব ইজি টু ডিল উইথ, একটু শুনি, একটু বিহাইন্ড দ্য সিনস গল্প শুনি। দেখুন, মানে পড়ার কিছু নেই, বেশিরভাগ লেখকই কিন্তু মোটামুটি ঠিক সময় দেন। আমাদের কয়েকজন শ্রদ্ধেয় বা প্রণম্য লেখক আছেন যারা, হ্যাঁ যদি লেখাটা ধরেছি, আচ্ছা কবে ফোন করবো, না তুমি আশা করছি কালকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে কখন? বললো 9টা নাগাদ তুমি ফোন করো। 9টা নাগাদ ফোন করলাম, পরের দিন বললেন যে হঠাৎ উইটি গন্ডগোল হয়েছিল, বারবার যাতায়াত করতে হচ্ছে, এখনো কতটা? বললো ওই গতকাল এক প্যারা লিখেছিলাম, তারপরে প্যারাটা হয়েছে। একদম আর কতদিন? এই করতে করতে আমি জানি ধরো আমি তাকে চেয়েছি জুন মাসে, আমি তাকে তাগাদা দিচ্ছি আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে আমি লেখাটা পাবো, তার আগে আমি পাবো, এটা আমি ধরেই নিই, জানো। হ্যাঁ। আর লেখকদের ট্যান্ট্রাম, তুমি বলছো লেখকদের নিয়ে নানাবিধ বিপদের মধ্যেও আমরা, নাম বলতে হবে না, নাম বলছি না, আমি এই আমার বইয়ের মধ্যেও একটা জায়গায় রয়েছে, তাতে আমাকে আমার এক বন্ধু মাননীয় মন্ত্রী, তিনি আমাকে ফোন করে বললেন আমাকে একটু গোপনে নামটা বলুন। সেটা হচ্ছে সেই ভদ্রলোক খুব নাম করা লেখক। আচ্ছা। এবং আমাদের সঙ্গে বইমেলায় গেছে, বহরমপুর বইমেলা, মানে মুর্শিদাবাদ বইমেলা, এখান থেকে তো আমরা গাড়ি টাড়ি নিয়ে আমরা গেছি। সেবারে বইমেলাটা হচ্ছে ওই ওপারে, এখানে ওই আমাদের দাদা ঠাকুরের বাড়ি জিয়াগঞ্জ। আচ্ছা। জিয়াগঞ্জে সেবারে বইমেলা হবে। উনি বললেন আমি একটু এসছি, হাত পা ছাড়িয়ে নেবো। হাত পা ছাড়িয়ে নেব, 4টের সময় উদ্বোধন। তো বললেন যে হাত পা ছাড়াতে গেলে একটু ভটকা লাগে। তারপর খেলেন মানে এমন খেলেন। তারপরে যখন আমরা আবার জিপটায় উঠলাম, আমি দেখলাম ওনার কথা জড়িয়ে যাচ্ছে। দাদা বলছি, দাদা একটু পরে উদ্বোধন। এবার এখানে গল্পটা শেষ। তারপরে উদ্বোধন অনুষ্ঠান উনি গেলেন। এই সময়টা হচ্ছে বামফ্রন্টের আমল। তখন মন্ত্রী হচ্ছে লাইব্রেরি মন্ত্রী নিমাই মাল, এবং আরো সমস্ত সিপিআইএম এর তৎকালীন বামফ্রন্টের সঙ্গে তারা সব মঞ্চে আছেন। আমরা উদ্বোধককে নিয়ে, আমি এবং আমার বন্ধুগণ দুজন মঞ্চে উঠেছি। সোরা বললেন যে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন উদ্বোধক ... উনি বক্তব্য রাখতে শুরু করলেন। একটু পরে উদম গালাগালি দিতে শুরু করলেন বামফ্রন্টের লোকজনকে। লাইব্রেরি আন্দোলন শেষ করে দিয়েছে, বইমেলাগুলোতে ঘুষ হয়। তার মধ্যে নিচে থেকে কিছু বাচ্চা ছেলে ওই বকবকানি শুনতে তারা ওখান থেকে দাদু দাদু করে চিৎকার করছে। উনি বলছেন এই তোদের সব শিখিয়ে আনা হচ্ছে, আমি জানি এই জোচ্চোর সরকার, বামফ্রন্ট সরকার। আমি আর তখন পেছন থেকে আমাকে নিমাই বলছে আমার তো মন্ত্রিত্বটা চলে যাবে। সামলালে কি করে, মানে ট্যাকেল করলে কিভাবে? আরেকজন ছিলেন পিতৃ, আমার বাবার বন্ধু, তিনি থামাতে হবে, কি করে উনি থামছেন না, উনি বলে যাচ্ছেন যে কি কি অন্যায় বামফ্রন্ট করেছে। এবং ওই একটা বইমেলা, বহরমপুর জেলা বইমেলার মঞ্চে উদ্বোধক বামফ্রন্টকে তুলে গালাগালি দিচ্ছেন
বই পড়ার অভ্যেস নষ্ট করে দিয়েছে, এরা ইংরাজি তুলে দিয়েছে, মানে যত রকম ভাবে সরকারকে এবং তাকে সরকারি মেলায় তাকে মেলাইন করতে হয়। আরেকবার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আমরা গেছি আসামে গুয়াহাটি বইমেলায়, আমাদের সঙ্গে লাইব্রেরি মন্ত্রীও গেছে। আচ্ছা, তো লাইব্রেরি মন্ত্রী গেছেন, মানে এটা কি ঘটনাটার আগে না পরে? এটা ঘটনাটার আগে। আচ্ছা, মানে এই ঘটনাটার আগে লাইব্রেরি মন্ত্রীর সঙ্গে তারপরে আমাদের ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটি উনি বুঝতেই পেরেছেন যে খুব ভালোবাসতেন আমাদের তখনকার লাইব্রেরি যিনি মন্ত্রী। এখনকার লাইব্রেরি মন্ত্রীর সঙ্গে বেস্ট অফ রিলেশন, কারণ রাজনীতিটা তো বইয়ের সঙ্গে আসে না। তো আমরা ওই গেছি 1999 সাল, আমি এবং সুধাংশু। তো লাইব্রেরি মন্ত্রী এত সিম্পল, ওরা ভাবছে যে আমরাই মন্ত্রী, উনি আমাদের ব্যাগ ট্যাগ বই নিয়ে যাচ্ছেন, এরকম ভাবেই আমরা ওখানে গুয়াহাটির এতে রয়েছি, সার্কিট হাউসে রয়েছি। আর আমরাই অর্ডার দিচ্ছি, আজকে চিতল মাছ খাবো, কালকে অমুক মাছ খাবো। উনি বলেই দিচ্ছেন যে এরা দুজন যেটা বলবে সেটাই ব্যবস্থা করো। তো বইমেলা উদ্বোধন হয়ে গেছে। পরের দিন আমরা ঠিক বলেছি যে যাবো আমরা কিন্তু কামাখ্যা দেখতে যাবো। তুমি তো জানো যে মানে কমিউনিস্টরা তো ধর্মে বিশ্বাস একেবারে করেন না, আর ওগুলো বারণ, ঘোর নাস্তিক, এবং ওনার পার্টি থেকে বারণ, ওনার ইচ্ছে থাকলেও উনি মূর্তি পুজো তো এবার আমরা কামাখ্যা মন্দিরে গেছি। কামাখ্যা মন্দিরে গিয়ে ভিআইপিতে গেছি, ভিআইপিতে আমরা সব ঢুকতে এক জায়গায় এসে নিমাইদা দাঁড়িয়ে গিয়ে বললেন আর যাবো না, এরপরেই তো ওই মূর্তি টুর্তি দেখছি যদি করে। তো সুধাংশু একবার নাছর বাংলা ওনাকে নিয়ে গিয়ে বলে দাদা দেখবেন, কিন্তু ছবি টবি তুলছে না, দেখলো তারপরে সুধাংশু যেটা করলো সেটা মারাত্মক। সেটা হচ্ছে ওই মূর্তি থেকে একটা এগিয়ে নিমাইদার কপালে টেগিয়ে দিল। নিমাইদা হচ্ছে গলায় একটা লাল জবা ফুলের হচ্ছে আমার ছবি তুলবে না প্লিজ, আমার ছবি তুলবে না, এখনই আমাকে তাড়িয়ে দেবে। তোমরা কিছু মানে দুর্দান্ত ঘটনা, কিন্তু এটার থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তোমাদের মধ্যে এই ক্যামেরাটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এই যে কমরেডশিপটা ছিল, এবং মানে এবং শুধু তাই নয়, লেখকরাও যেটা করতেন, ধরো সুনীল দা, আমি নাম করেই বলছি যে আমরা একসঙ্গে আড্ডা মারতে বসেছি, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমরা কত সৌভাগ্যবান। সারা রাত ধরে দুজনে গান করে গেলেন এবং তার সঙ্গে মদ্যপানও করলেন, কিন্তু বিন্দুমাত্র তো কাউকে টলতে দেখিনি। তোমাকে এই ছবিটা তোমাকে দেখাচ্ছি, এই ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। এই যে ভূপেন হাজারিকা, এখানে সুনীলদার ছবিটা নেই, ভূপেন হাজারিকা, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সারা রাত ধরে একটা 2 লিটারের ব্ল্যাক লেভেল খেলেন। দুজনেই অসমীয়া ভাষায় গাইছেন ভূপেন হাজারিকা, আর সুনীলদা সেই গানগুলোকে বাংলায় গাইছেন। এইসব রাত, সামনে ব্রহ্মপুত্র নদী, হোটেল অশোকায় আমরা রাত্রি কাটাচ্ছি। তো এই মানুষগুলোকে আমরা পেয়েছিলাম। আবার বুদ্ধদেব গুহর মতো মজার মানুষ যে আমাকে বলছে যে তুমি এমন একটা জায়গায় নিয়ে এলে, এত মহিলা, কিন্তু এখন তো যা বয়স আর কিছু নেই, কদিন আগে প্রস্টেটটা অপারেশন করে দিয়েছে। তো এবং এখন সবটাই মুখে, আর কোথাও কিছু নেই। এই 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 লোকগুলোকে আমরা পেয়েছি। এই এখন কি ত্রিদীপ দা মানে এই কারেন্ট জেনারেশনের মধ্যে তুমি কি সেই শুধু জিনিয়াস বা ট্যালেন্ট বলবো না, এই যে আন্তর্জাতিকতা যে বাঙালির মধ্যে যেটা ছিল, যে তুমি যে 3-4 জনের নাম বললে, সবার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন মুখোপাধ্যায়, বা তো এই যে আন্তর্জাতিকতাটা কি তুমি একটু কোথাও কি মিস করো? এই যে একটা বাঙালি হয়েও বুকের মধ্যে বিশ্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে অহমিয়া ভাষার উদাহরণটা তুমি দিলে, গাইছেন উনি বাংলায়, তৎক্ষণাৎ সেগুলোকে অনুবাদ করে করে গাইছেন। এই ক্ষীণ হয়ে গেছে। শীর্ষেন্দার সেদিন একটা কথা আমাকে বললেন, আমার এত কষ্ট হলো শুনে, আর রইল বা কি চার, আমি তো বুঝতে পারিনি। আমি বলছি রইল বা কি চার, এখন চার মানে কি? বলেই তো আমি, সঞ্জীব, মণিশঙ্কর বাবু আর বাণী বসু, আর তো সব চলে গেছে। তো আমি না স্তব্ধ হয়েছিলাম। এই 2-3 দিন আগের গল্প,
বিজয়া করতে যাবো বললাম বলে এটা চলে গেলে নতুনরা আবার কলম লিখছে, তাদেরও তো যথেষ্ট পপুলারিটি এখন হয়েছে। বেশ কিছু নতুন লেখক, তোমরাও তাদের বই মানে সানডে সাসপেন্সে করছো। সেটা তো কিন্তু কিন্তু ছত্রছায়াটা চলে ওই যে ছত্রছায়া, ওই যে তুমি যেটা একটা মারাত্মক কথা বললে, আন্তর্জাতিকতা, মানে যেখানে যে দেশে বাঙালি আছে সেখানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেখানেই সমরেশ শঙ্কর, সেখানেই সুনীল গঙ্গোপাধ্যায়। আজও যখন আমরা বিদেশে বইমেলা কোথাও কোনো অনুষ্ঠানে যাই, তারা প্রথমে এসে খুঁজতে শুরু করে এই নামগুলো। এইটা কিন্তু এখনকার যে যাদের লেখা তোমরা করছো তাদের মধ্যে গুটি কয় ছাড়া কারোর বইতেও এইটা একটা কিন্তু বিরাট শূন্যতা আমাদের। এটা কি তোমাকে একটু চিন্তায় ফেলেছে প্রকাশক হিসেবে? কারণ তুমি শুধু তো প্রকাশক নও, তুমি সাহিত্যের ধারাটাকে তুমি খুব আমাদের প্রচন্ড দুশ্চিন্তায় ফেলে এটাই, যে এরপরে কোনো অনুষ্ঠানে কাউকে উদ্বোধন করা বা কারো কাছ থেকে দুটো কথা শোনার সেই লোকগুলো আর নেই। হয়তো লেখক লিখবে, পাঠকও বই হু করে কিনবে। আমি নাম বলছি না, এরকম বেশ কিছু লেখক হয় যাদের বই 500, 600, 1000 বই বিক্রি হয়ে যায় এক বছরের মধ্যে, কিন্তু তারা কিন্তু এদের মতো এই সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, তোমার ভাষা আন্তর্জাতিকতা, সেই জায়গাটা কিন্তু অপূর্ব বললে একদম। মানে ওই কি আছেন যাদের কাছ থেকে ওই কথা শুনে, আমার সাহিত্যিক নন, আমার মনে পড়ে যাচ্ছে যে একটি সম্প্রতি একটি অনুষ্ঠান একাডেমিতে শুনতে গেছি, একাডেমি অফ ফাইন্যান্সে। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে আলোচনা হচ্ছে, মানে নাটকে তার কাজ নিয়ে। সেটার অন্যতম বক্তা সমীক বন্দ্যোপাধ্যায়। মানে আমি মানে সমীকদা মানে কি পাণ্ডিত্য, বলো তো, প্রগাঢ় পাণ্ডিত্য। মানে তুমি জানেন না এমন বিষয় নেই, যে কোনো বিষয় আমাকে তুমি ডাকো, উনি কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বলতে পারবে। বাংলা সিনেমা নিয়ে বলো, বাংলা সাহিত্য নিয়ে, নাটক নিয়ে, গান নিয়ে, একদম। এবং যতক্ষণ বাংলা বলবেন একটা ইংরেজি শব্দ, যখন ইংরেজি বলবেন একটা বাংলা শব্দ বলবেন না। কি অসামান্য একটা মানুষ। যে সমীকদা তো খুবই নড়বড়ে। যে কোনো দিন আমরা মানে যে না উনি 3-4 বার হসপিটালাইজ হয়েছেন, আমাদের উনি গিল্ডের মেম্বার। মানে আমরা গর্ববোধ করি। আমাদের আরেকজন ছিলেন নীল ওব্রায়েন, কি বিরাট পণ্ডিত মানুষ, চলে গেছেন। কারণ এগুলো না মানে আমাদেরকে একদম নিঃস্ব করে দিয়ে যাচ্ছে। সমীকদা আছেন এখনো আমাদের কাছে, কোনো অনুষ্ঠানে আমরা প্রথমেই সমীকদাকে যোগাযোগ করি, গার্জিয়ান সমীকদা আসতে হবে। আর সমীকদার ইন্টারেস্টিংলি তোমাকে বলছি, আমরা যে কোনো অনুষ্ঠানে ডাকলে সমীকদা আসে, শরীরের শরীর খারাপ সত্ত্বেও। ভাবাই যে না ওরকম একজন আন্তর্জাতিক মানুষ, ওরকম একজন ক্রিটিক। হ্যাঁ, এবং সাধারণ নাকি সাধারণ। এবং তুমি ভাবো যে আজকাল তো নিয়ম হয়েছে যে কোথাও যেতে হলে টাকা চায়। হ্যাঁ, মানে এবং সেটা আমি মনে করি ন্যায্য। মানে তুমি একটা জায়গায় যাবে, তুমি সময় দেবে, তোমার তো একটা অ্যাপিয়ারেন্স ফি হওয়া উচিত। তুমি লেখক হবে না, শ্রমিকটার কোনো ব্যাপার নেই, যা দেবে 1000 টাকা দিল আমার সামনে, 1000 টাকা দিল যাতায়াত গাড়ি ভাড়া, চলে গেছে। এরকম মানুষই তুমি পাবে না। তাই জন্যই জানো তো, তাই জন্যই গাড়ি বাড়ি হয়নি, কিন্তু এমন একটা বাড়িতে ঢুকলে একটা বাড়িতে একটা স্বয়ংক্রিয় লাইব্রেরি। বাড়িটা তো বাপরে, এখানে বই। আমি সমীকদের থাকে কোথায়, আমি একটা নাটকের জন্য ইনভাইট করতে গেছি, সমীকদা আমাকে বই খুলে দেখাচ্ছে, বলছেন এই দেখো এই লোকটার এই মানুষটি সই করে দিয়েছেন, কে? পিটার ব্রুক। এই দেখো আমাকে সই করে দিয়েছেন সমীক, থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ মি এন্ড হেল্পিং মি আন্ডারস্ট্যান্ড মহাভারত। আমি সমীকদা বললাম, সমীকদা এটা তো মানে আপনার বাড়িতে যদি কোনোদিন, আমি সমীকদাকে এটা বলেছিলাম, আপনার বাড়িতে যদি কোনোদিন চুরি হয় তো 10-12 কোটি টাকার জিনিস নিয়ে চলে যাবে, পিটার ব্রুকের সই করা। তুমি ভাবতে হচ্ছে এইরকম জিনিস নিয়ে একটা বসে আছে, কিন্তু এইটাই উনি উপার্জন করেছেন সারা জীবন, ওই 1000 টাকা নয়, এইটাই উপার্জন করে। একটা শেষ প্রশ্ন ত্রিদীপদা, কারণ এটা চলতে থাকলে চলতেই থাকবে, একটা বিতর্কিত প্রশ্ন দিয়ে শেষ করি। এটা ত্রিদীপদাই সবচেয়ে ভালো বলতে পারবে, এবং তার আগে তোমাকে একটা বড় ধন্যবাদ দিই, তুমি এতটা সময় দিলে, এতটা আড্ডায় ব্রতী হলে, থ্যাংক ইউ সো মাচ। একটা শেষ প্রশ্ন, বর্তমান প্রজন্ম কি বই পড়ে বা বই পড়ছে বা ইন্টারেস্ট আছে? অবশ্যই বইও পড়ছে, বই শুনছে, বই দেখছে, অবশ্যই। এবং আমি মনে করি যে তুমিও আমার সঙ্গে হয়তো সহমত হবে যে কোভিড আমাদের অনেক মানে ক্ষতি করে দিয়ে গেছে, কিন্তু কোভিডের সময় থেকে এই বই না পড়ার অভ্যেসটা পাল্টে গেছে, বই পড়ার অভ্যেসটা শুনছে। মানে বই কোভিডের পরে তুমি লক্ষ্য করে দেখো, মানুষ অডিও বুক অনেক বেশি শুনছে,
অডিও স্টোরি বেশি শুনছে, বই পড়ার জন্য নিজের একটা সময় রেখে দিয়েছে ধার্য করে, যে আমি এইটুকু সময় বই পড়বো, কারণ ওইটা আমার রিক্রিয়েশন। এটা কিন্তু গতকালও আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমি বলেছি, যে বারবার বলেছি যে আমরা যারা প্রকাশক তারা কিন্তু কোভিডের পরে উপকৃত হয়েছি, এবং কলকাতা বইমেলায় আমাদের স্ট্যাটিস্টিক্স সংখ্যক বিক্রি হয়ে যাবে শুনলাম, রেকর্ড সংখ্যক শুনলাম। এবং এখন কি হচ্ছে, যেটা তোমাকে বলবো খুব আনন্দের কথা, অনলাইন এবং অফলাইন দুটোতেই সমান বিক্রি হচ্ছে। অনলাইনে যেমন ডিজিটালি, মানে এই যে তুমি যেরকম মিষ্টি নিয়ে এলে অনলাইনে বুক করে বিজয়া, ঠিক সেভাবে বিজয়ার বইও বাড়িতে পৌঁছে যাচ্ছে। আবার অফলাইনে বই লোকে নেড়ে খেটেও বই কিনছে। এটা কিন্তু খুব একটা আশার কথা। আমি একটা অন্য বিষয় বলি তোমাকে, ইন্টারভিউটা বারবার একটা সমস্যা মাঝখানে বলে দিতে হবে, যে তার মধ্যে কিছু প্রকাশক আছেন যাদের পরবর্তী প্রজন্ম এই প্রকাশনায় এসছে, তার মধ্যে আমি একজন। আমি ভাগ্যবান, এশা আছেন, এশার বোন অন্বেষাও আছে, দুজনেই এই ব্যবসায় পুরোপুরি আছে, বা আমাদের ডেজ এবং অন্যান্য যে ব্যবসায়, যেখানে পরবর্তী প্রজন্মটা এসছে, নতুন প্রজন্ম যারা এই যুগের সঙ্গে খাপ খাইয়ে বই বের করা থেকে শুরু করে তার প্রমোশন থেকে শুরু করে তার ডিজিটাল মার্কেটিং করতে পারছে, তারা কিন্তু এগোচ্ছে। কিন্তু আর এক শ্রেণীর প্রকাশক আছে, আমি নাম বলছি না, যাদের কিন্তু পুরনো সেই ধারায় খবরের কাগজে দুটো বিজ্ঞাপন দিলাম, ব্যাস আমার কাজ শেষ হয়ে গেল, তারা কিন্তু সাস্টেইন করতে পারছে না, তারা পিছিয়ে পড়ছে। এইটা আমি সবসময় তোমার সাক্ষাৎকারে শুনেছি, তুমি সবসময় বলেছো যে যুগের সঙ্গে চলাটা খুব ভীষণভাবে, ইয়াং জেনারেশন তাদের কাছে পৌঁছতে হবে। আমি তোমাকে একটা অন্য কথা বলি, একটু বারবার লম্বা হয়ে যাচ্ছে ইন্টারভিউটা, অন্য কেটে নিয়ে ব্যবস্থা করে যা ইচ্ছে করে, কিন্তু এটা আমি তোমাকে না বলে থাকতে পারছি না, এটা দিয়ে শেষ করি। অভিনেতা শঙ্কর চক্রবর্তী, তার একটা সাক্ষাৎকার নিলাম গতকাল। আমি তো এবার শঙ্করদাকে প্রথম বলি যে আমি তোমার থেকে উৎপল দত্তর গল্প শুনি, তুমি সব ছেড়ে দাও, আমি শুধু উৎপল দত্তর গল্প বল। এবং শঙ্করদা তো খনি, হ্যাঁ, উৎপল দত্তর গল্প বলতে বলতে বলছেন যে উৎপলদাকে একবার একজন জিজ্ঞেস করেছে, শঙ্কর চক্রবর্তীর বয়ান বলছেন, উৎপলদাকে একবার স্যারকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে অবসর সময় কিভাবে কাটে, অবসর সময়টা আবার কি ভাই, না অবসর সময় কিভাবে কাটে, অবসর সময় কেন কাটে, আমি পড়াই, আমি নাটক করি, আমি লিখি, আমি তারপরে থিয়েটার করি, সিনেমা করি, অবসর সময় কোথায়, মুম্বাই যাই, অবসর সময় কেন হবে না, তারপর যখন বাড়িতে ফিরে আসেন, হ্যাঁ বাড়িতে ফিরে এসে বই পড়ি, বই পড়াটা অবসর সময় কেন হবে, কাজ। শঙ্কর চক্রবর্তী বলছিলেন যে এই গুরুর থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যিনি সাক্ষাৎকারে বলেন যে বই পড়াটা অবসর সময় কেন, ওটা তো কাজ, বই পড়া তো আমার একটা কাজ। হ্যাঁ, এবং আমার মনে হয় এই রেশটা রেখে আমরা সাক্ষাৎকারটা শেষ করি, এইটা না একটা কাজের অংশ হোক। এবং ত্রিদীপদা, আমি চাই তোমার মাধ্যমে একটা অ্যাপিল করতে, সেটা তুমি যদি একটু অ্যাপিল করো যে বই শোনাটা বই পড়ার বিকল্প হতে পারে, এইটা যদি তুমি একটু অ্যাপিল। না, আমি এটা বলতে পারবো না, আমি বলবো বই শোনা বই পড়া দুটোই পাশাপাশি চলুক। একদম। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আপনাদের জন্য আজ সাক্ষাৎ।